ভাবুক সভাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। কল্যাণকেও আমার ধন্যবাদ। প্রথম এটা নিয়ে আলোচনা হয় যে এরকম একটা প্রজেক্ট আমরা করতে পারি কিনা, আলোচনা চক্র করা যায় কিনা কল্যাণ এবং সৌরভের সাথে। তারপর আমরা এটা ঠিক করে যে দুজনে মিলেই করব। তো প্রথমত হচ্ছে যে এই যে পাঠ করছি, নিবিড় পাঠ, একটা জিনিস মনে রাখা দরকার যে নিবিড় পাঠের একটা রাজনীতি, একটা দর্শন এবং একটা ভাবনা রয়েছে। মানে আমি যখন পাঠ করছি তার আগেই আমি কিভাবে পাঠ করব বা করতে পারি তার একটা দিক নির্দেশ বোধহয় সূচিত হয়ে থাকে। সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং বৃহত্তর ক্ষেত্রে আমরা যে ধরনের কাজ করি তার সঙ্গে আমাদের নিজেদের ব্যক্তিত্ব, নিজেদের জীবন দর্শন, ভাবনা এগুলো গভীরভাবে যুক্ত থাকে। এই কথাগুলো বলে শুরু করাটাই ভালো। তার কারণ হচ্ছে আমি যেভাবে আম্বেদকরকে পড়ব আরেকজন নিশ্চয়ই অন্যভাবে পড়বে, এবং সেই স্বাধীনতাটা রয়েছে। এবং মনে রাখা দরকার যে যে কোনো রকমের পাঠই আসলে এক ধরনের বাছাই, এবং এটা আমরা জানি যে যে কোনো লেখাও আসলে এক ধরনের তার পূর্বের, যেরকম করলেন আলোচনা করলো যে আম্বেদকরের নিচ্ছে পাঠ, এটা একটা বিশেষ ধরনের পাঠ, বা হিন্দুইজমের যে পাঠ, হিন্দুইজমের যেসব গ্রন্থের যে পাঠ, সেটাও এক ধরনের বিশেষ পাঠ। সবাই যে সেইভাবে পড়বে তা না। এবং এই পাঠের মধ্যে দিয়ে যে রচনা তৈরি হয় বা যে বক্তব্য তৈরি হয় তার মধ্যে দিয়ে একটা রাজনৈতিক পরিসর সেটা আমাদের সামনে খুলে দেয়। তো এখানে আমরা আম্বেদকরের যে টেক্সটটা নিয়ে আমরা পড়ব, যে সেই টেক্সটার একটা অংশ অ্যানোটেটেড ক্রিটিক্যাল সিলেকশন বেরিয়েছে এই বইটা, বিফ, ব্রাহ্মিন অ্যান্ড ব্রোকেন মেন। এবং এখানে বোঝাই যাচ্ছে প্রথমেই যে এখানে যে বিফ খাওয়া, সেইটা গোমাংস ভক্ষণ, সেইটাকে প্রাধান্য দিয়ে এই টেক্সটের সিলেকশনটা করা হয়েছে। এবারে এই বিষয় নিয়ে যে বিফ খাওয়া, সেটা আমি আসছি পরে, যে বিফ খাওয়ার গুরুত্ব বা কেন বিফ খেতে বলা হয়েছে বা বিফ খাওয়ার রাজনৈতিক গুরুত্ব কী, সেটা নিয়ে ভীষণ ডিটেলসে আলোচনা করা হয়েছে এই বইতে, হ্যাঁ, এবং গোটা বইতেই। এবং তার অংশবিশেষ এখানে যেটা তুলে দেওয়া হয়েছে সেটার গুরুত্ব কী, রাজনৈতিক গুরুত্ব কী, সেটা আমি হয়তো পরের দিকে একটু ছোট করে বলবো। কিন্তু আমি প্রথমেই বলে দিই যে এইখানে যে অংশটা বাছাই করা হয়েছে সেই অংশটা নিয়ে আমি মূলত বলছি না, আমি তার প্রথম অংশের কথাটা নিয়ে বলছি। এবং আমি সাহিত্যের মাস্টার এবং ছাত্র দুটোই, এখনও ছাত্র, আমি সাহিত্য পড়ছি। এবং সাহিত্য পাঠের মধ্যে একটা জায়গা হচ্ছে কল্পনা, ইম্যাজিনেশন। আমরা জানি ইম্যাজিনেশনের কী রোল, স্পেকুলেশনের কী রোল, কল্পনার কী ভূমিকা, সেইটা আমাদেরকে ভাবতে হবে। সেইটা যতক্ষণ পর্যন্ত আমরা কল্পনার যে ভূমিকা, সেটা যতক্ষণ পর্যন্ত আমরা ভাবতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আম্বেদকরের কিছু কিছু জায়গা আমাদের মনে হতে পারে, যেমন অনেকে মনে করেছেন যে এটা হচ্ছে যে সঠিক এম্পিরিক্যাল রিসার্চ নয়। এবারে সঠিক এম্পিরিক্যাল রিসার্চ যে নয়, আম্বেদকর যেগুলো করছেন সেইটার বিপক্ষে বা তার উত্তরে কি বলা যেতে পারে সেটা আমাদেরকে আগে থেকে ভেবে নিতে হবে। সেটা হচ্ছে যে আম্বেদকর একটা গল্প বলছেন, এই গল্পটা পুরোপুরি গল্প নয়। আমরা যে গল্পগুলো বলি প্রত্যেকটা গল্পই, এমনকি অ্যাবসার্ড ননসেন্স গল্প, আসলে বাস্তব পরিপ্রেক্ষিতের ভিত্তিতেই লেখা বা বলা হয়ে থাকে। তো আমরা যখন একটা ইতিহাস পড়ি, ইতিহাসের যে মান্য যে দাবি যে আমি সত্য কথন করছি এবং সেটা কিছু এম্পিরিক্যাল এভিডেন্স, সেটা কিছু বাস্তব কিছু প্রমাণের ভিত্তিতে, প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে আমি বলছি, সেইটা একরকম রচনা। আর গল্প বা কাল্পনিক যে ন্যারেটিভ, সেটার যে রচনা ভঙ্গি, সেটা আলাদা। এখানে মনে রাখা দরকার যে দলিত সাহিত্য বা কাস্ট নিয়ে যে পড়াশোনা, লেখাপড়া বা চর্চা আমাদের
আমরা করেছি, যে চর্চা মণ্ডল, যে চর্চা ক্ষেত্র নির্মিত হয়েছে, সেইটা কিন্তু অনেকটাই তৈরি হয়েছে কল্পনা শক্তি বা কল্পিত লেখার ভিত্তিতে। সেটা কেন, সেটা খুব সহজেই অনুমেয়, যে একটা বিরাট অংশ যারা কিনা আমরা তাদেরকে কখনো আনটাচেবল বলি, কখনো অস্পৃশ্য বলি, কখনো অন্তজ বলি, কখনো একটা রাজনৈতিক শব্দ ব্যবহার করে বলি দলিত, হ্যাঁ, তারা কিন্তু গল্প বলা বা লেখার যে বৃত্ত তার বাইরে ছিল অনেকদিন। ফলত তারা কিভাবে গল্প বলবে বা গল্পটাকে কিভাবে আমাদের সামনে নিয়ে আসবে, সেইটা একটা সমস্যার জায়গা। কেননা তাদের একটা, আমরা যখন গল্প বলি, আমাদের বাবা ঠাকুরদা বা পূর্বজ যারা লিখে গেছেন বা কথা বলে গেছেন তার ভিত্তিতে বলি। বাবা ঠাকুরদা মানে আমি ব্লাড রিলেশন বলছি না, বাট এক্সটেন্ডেড কিনশিপ রিলেশন, তার মধ্যে থেকে আমরা কথা বলি। আমাদের ভাবনা চিন্তা কল্পনার যে বৃত্ত সেটা সেইভাবে তৈরি হয়। তো কিন্তু যেটা হচ্ছে যে তুমি যদি একটা বিরাট বড় অংশকে সমাজের দীর্ঘদিন কথা বলতে না দাও, তাদেরকে চিন্তা ভাবনা জ্ঞান চর্চার বৃত্তের মধ্যে আনতে না দাও, যেমন এই বইটাতেই একটা অংশ রয়েছে যেখানে তোমার হচ্ছে যে এই বইটাতে শুধু না, আরেকটা বই আছে, আরেকটা লেখা আছে আম্বেদকরের 5th ভলিউম আউটসাইড দ্য ফোল্ড, সেখানেও কিছুটা আছে, 5th ভলিউমে রয়েছে সেখানেও কিছুটা রয়েছে। সেটা হচ্ছে যে এক জায়গায় স্লেভারির সঙ্গে তুলনা করা হচ্ছে আনটাচেবিলিটিকে। আম্বেদকর স্লেভারির সাথে আনটাচেবিলিটিকে তুলনা করছেন। দেখা যাচ্ছে যে স্লেভকে প্রোডাক্টিভ করতে গিয়ে ইউরোপে এবং পরে কালো মানুষদের আমেরিকাতেও, সেখানেও যে স্লেভারির যে প্র্যাকটিস, যে স্লেভকে যাতে ব্যবহার করা যায় সঠিকভাবে, হ্যাঁ, কেননা স্লেভ তো আমার প্রপার্টি, সেই জন্য আমি স্লেভকে ভালো করে শিক্ষিত করছি, ট্রেন করছি, এবং তারা নানা রকম ইন্টারপ্রিটেটিভ যে কাজ, হ্যাঁ, এবং চর্চার শিক্ষিত মানুষের যে চর্চা তার বৃত্তে কিন্তু তারা চলে আসছে অনেক সময়। হ্যাঁ, লেখাপড়া, ইন্টারপ্রিটেশন, এমনকি লিগাল ইন্টারপ্রিটেশন, বিভিন্ন রকমের কাগজপত্রের যুক্ত কাজ তার মধ্যে চলে আসছে, যে অধিকার কিন্তু একেবারেই দলিতদের দেওয়া হয়নি। ফলত একজন দলিত মানুষ যখন গল্প বলবে, সে কিসের ভিত্তিতে গল্প বলবে, তার অ্যাপারেটাসটা কি? একটা হতে পারে তার অ্যাপারেটাসটা হচ্ছে আপার কাস্ট, যারা ডমিনেন্ট কাস্ট, আপার কাস্ট বলবো কিনা জানি না, ডমিনেন্ট কাস্ট, তাদের যে লেখাপত্র বা তাদের যে ট্র্যাডিশন তার মধ্যে থেকে সে কথা বলবে। আর একটা হতে পারে যে সেই ট্র্যাডিশনের থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্রভাবে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবে। করতে গেলেই তাকে কল্পনা শক্তির মানে সাহায্য নিতে হবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ আছে, বইটা তো গুরুত্বপূর্ণই, কিন্তু এর শেষে একটা প্রবন্ধ দেওয়া রয়েছে। এই প্রবন্ধটা খুব ইম্পর্টেন্ট। এটা শুধু এই পার্টিকুলার কাস্টের প্রেক্ষিতে নয়, বৃহত্তর ক্ষেত্রে, এমনকি আমার মনে হয় ফেমিনিস্ট স্কলারশিপ বা অন্য ধরনের যে মাইনরিটি বেসড যে স্কলারশিপ, যে জ্ঞান চর্চা, তার ক্ষেত্রেও ইম্পর্টেন্ট হতে পারে। এখানে এই ব্রোকেন ম্যান থিওরি, বিগিনিংস অফ আ রিডিং, অ্যালেক্স জর্জ এবং এস আনন্দের লেখায় প্রবন্ধ, সেখানে এক ধরনের স্পেকুলেটিভ মেটেরিয়ালিজমের কথা বলা হচ্ছে। আমি এটা প্রথমেই বলে দিচ্ছি, কারণ এর ভিত্তিতে আমার যে রিডিং সেটা সাবস্টেন্সিয়েটেড হতে পারে। হ্যাঁ, যে স্পেকুলেটিভ মেটেরিয়ালিজম বলতে আসলে কী বোঝানো হচ্ছে, যে আমরা মেটেরিয়ালিজমকে এক ধরনের, প্রথম কথা হচ্ছে যে মার্ক্সের যে মেটেরিয়ালিজমের ধারণা, সেখানে এক ধরনের ডায়ালেকটিক্সের ধারণা রয়েছে, যে এক ধরনের মেটেরিয়ালিস্ট যে ওয়ার্ল্ড, যে বস্তুগত জগৎ, তার মধ্যে এক ধরনের দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বের মধ্যে থেকে আমরা আরেকটা উচ্চতর অবস্থানে আমরা যেতে পারি, সেই দ্বন্দ্বটাকে চিহ্নিত করে, এবং সেই দ্বন্দ্বের মধ্যে দিয়ে, তার মধ্যে একটা, এটা হেগেলিয়ান ডায়ালেকটিক্স থেকেই আসছে, পরে মার্ক্স সেটাকে একটা মেটেরিয়ালিজমের মধ্যে, যেটা স্পিরিটের দিক দিয়ে সেটা আমি যাচ্ছি না সেই আলোচনাতে, এটা তোমরা নিশ্চয়ই জানো অনেকে। তো সেই মেটেরিয়ালিস্ট ডায়ালেকটিক্সের মধ্যে দিয়ে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই ডায়ালেকটিক্স থেকে আমি কী করে বুঝবো যেখানে মেটেরিয়াল যে এভিডেন্স সেগুলো পুরোপুরি অ্যাভেলেবেল না, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো মেটেরিয়ালিস্ট ফিল্ড পুরোপুরি কি আমার সামনে কি বিধৃত, আমি কি পুরোটা দেখতে পাচ্ছি, নাকি আমি কিছুটা দেখতে পাচ্ছি, কিছুটা দেখতে পাচ্ছি না, এই প্রশ্নটা চলে আসছে। এই দেখা এবং না দেখার যে দ্বন্দ্ব, সেইটাও কিন্তু মেটেরিয়ালিজমের ফিল্ডের একটা অংশ। এবং আম্বেদকর যেটা বলবেন, যে আমরা কখনোই সত্যকে পুরোটা দেখতে পাচ্ছি না, বিশেষ করে দলিত মানুষের বা আনটাচেবল মানুষ যাদেরকে ব্রোকেন মেন বলছেন আম্বেদকর, তাদের যে সত্য, সেই সত্যটাকে আমি কিছুতেই পুরোটা দেখতে পাচ্ছি না। ফলত তাদের এবং তাদের বর্তমানটাকেও আমি পুরোটা দেখতে পাচ্ছি না, দেখতে দেওয়া হচ্ছে না। কেন, সেটাতে আমি আসছি। আর একটা হচ্ছে তাদের অতীতটাকেও আমি দেখতে পাচ্ছি না।
পুরোটা। তাহলে আমি অতীতটাকে কিভাবে নির্মাণ করব? আমরা সাহিত্যে যেভাবে ইন্টারপ্রিট করি, আমরা কিভাবে ইন্টারপ্রিট করি, আমি সেই ইন্টারপ্রিটেশনের থিওরিটা আম্বেদকর বলছেন না, আমি নিয়ে আসছি এখানে আমার পাঠে। তার কারণ হচ্ছে যে আমার মনে হয় এটাই গুরুত্বপূর্ণ হতে পারে। সেটা হচ্ছে যে আমরা যেটা দেখছি, রিডিং ইন বিটুইন দ্য লাইনস, এক কথা বলতে গেলে যেটা দেখছি বা যা আমার হাতে রয়েছে তার মধ্যে থেকে আমি বার করছি কী কী নেই এবং কী কী হতে পারে। সেখানে আমাকে কল্পনা শক্তির সাহায্য নিতে হচ্ছে। কিন্তু এই কল্পনা শক্তি, সেই জন্য মেটেরিয়ালিজম আসছে। এই কল্পনা শক্তিটা হাওয়ায় নয়। কল্পনা মানে আমি যা খুশি কল্পনা করছি তা নয়। আমার কল্পনা শক্তিটা নির্মিত হচ্ছে বাস্তবের ভিত্তিতে। এইটা সেই জন্য মেটেরিয়ালিজম এবং তার সঙ্গে জড়িয়ে যাচ্ছে স্পেকুলেশন। এই জন্য স্পেকুলেটিভ মেটেরিয়ালিজম শব্দটা আমরা পাচ্ছি। সেখানে আম্বেদকর কী গল্প বলছে এবং গল্পটার রাজনৈতিক গুরুত্ব কী, এটা আমাদের বুঝতে হবে। এবং আনটাচেবল শব্দটারই বা রাজনৈতিক গুরুত্ব কী? আনটাচেবল শব্দটা ডেফিনেটলি ইজ এ ডিরোগেটরি টার্ম। এটা একটা অপমানজনক শব্দ, যার জায়গাতে আমরা দলিত শব্দটাকে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু অনেকে বলছেন, হ্যাঁ, যেমন একজন স্কলারের কথা আমি বলতে পারি, সুন্দর জন গোপালান, ওনার একটা বই আছে মেমোরি, গ্রিফ অ্যান্ড এজেন্সি, আ পলিটিক্যাল থিওলজিক্যাল অ্যাকাউন্ট অফ রংস অ্যান্ড রাইটস। এখানে রেস এবং কাস্ট দুটো কনসেপ্ট নিয়ে উনি আলোচনা করছেন, মূলত কাস্টের ওপর, বাট হি ইজ ট্রাইং টু কম্পেয়ার ইট উইথ আমেরিকান রেসিজম অলসো। সো উনিও যেটা বলছেন যে আনটাচেবল শব্দটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে। এটা বিশেষ করে আম্বেদকর যেভাবে গল্পটাকে নির্মাণ করছেন তাতেই আমরা বুঝতে পারবো কেন এটা রাজনৈতিক গুরুত্ব আছে। এরকম না যে আনটাচেবল কথাটা শুধুই অপমানজনক কথা। অপমানজনক তো বটে, কিন্তু এই অপমানজনকটা ততক্ষণ পর্যন্ত অপমানজনক যতক্ষণ পর্যন্ত আমরা ধরে নেব যে আনটাচেবল বলে একটা কিছু ছিল আউট দেয়ার, চিরকালই ছিল। আনটাচেবিলিটি ইজ এ রিয়েলিটি, এমন একটা বাস্তবতা যে বাস্তবতা থেকে কোনো মুক্তি নেই, যে বাস্তবতা আগেও ছিল এখনও আছে। সেটা রক্তের সম্পর্কের ভিত্তিতে হতে পারে, হ্যাঁ, মানে ব্লাড ডিফারেন্সের মধ্যে থেকে, রেশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে, জেনেটিক ডিফারেন্স, এখনকার টার্মে জেনেটিক ডিফারেন্সের মধ্যে দিয়ে, এরিয়ান নন এরিয়ান ডিফারেন্সের মধ্যে দিয়ে ভাবা যেতে পারে একটা। দ্বিতীয় কথা হচ্ছে প্রফেশনাল ডিভিশন, কে কোন কাজে দক্ষ, যেটা আমরা সবসময় যারা হিন্দুত্ববাদের সমর্থক বা এক ধরনের সফট হিন্দুইজমের সমর্থক তারা অনেক সময় বলে থাকেন যে প্রফেশনের ভিত্তিতে এটা হয়েছে। এটা আসলে কে কোন কাজ ভালো করতে পারে, কে কোন কাজ খারাপ করতে পারে তার ভিত্তিতে হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে রিজিড হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, বাজে দিকে চলে গেছে। এটা আসলে কর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল, পরে এটা হয়ে গেছে যে প্রফেশনের ভিত্তিতে। যদিও তার কংক্রিট কোনো এভিডেন্স যে পাওয়া যাচ্ছে তা না, সে টেক্সটে যাই বলা থাকুক না কেন, ইন প্র্যাকটিস ঐতিহাসিকরা যে কখনো বলছেন যে হ্যাঁ আসলে একটা সময় এরকম ছিল যে ইচ্ছে মতো লোকে ইচ্ছে মতো ট্রান্সফর্ম করতো না, তাও কিন্তু নয়। ইচ্ছে ট্রান্সফর্ম করার রিচুয়ালের মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু এক জাত থেকে আরেক জাতে যেতে পারত। যেমন আমরা যদি প্রাচীন ভারতের ইতিহাস পড়ি তাহলে দেখবো অনেক সময় যে আউটকাস্ট মানুষকে যদি সে খুব ক্ষমতাশালী হয়ে যেত, তাকে কোনো একটা রিচুয়ালের মাধ্যমে রাজা বানিয়ে নেওয়ার একটা কিন্তু প্রথা আমরা দেখতে পাই। ডিপি চট্টোপাধ্যায়ের বইতে আমরা এটা দেখেছি, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরেও আমি মনে পড়ছে না এখন কোথাও একটা দেখেছি। ফলে তো সেটা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে নিয়মটা যেটা বলে যে আসলে একটা মানে এই যে আমাদের যে ফোরফোল্ড ডিভিশন এবং তারপরে 5 নম্বর বলবো কিনা সেটা নিয়েও আম্বেদকর আলোচনা করেছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চতুর্বর্ণ, তার বাইরে যারা আউটকাস্ট তাদেরকে আমরা আদৌ পঞ্চম বর্ণ বলবো নাকি তাদেরকে বলবো যে তারা বর্ণের বাইরে, অবর্ণ। হ্যাঁ, সেটা আম্বেদকর বলছেন এটা তারা হচ্ছেন আসলে অবর্ণ। তাই ওকে এই যে বিভিন্ন যে গোষ্ঠীগুলো এদের মধ্যে আদান প্রদান যে ছিল আসলে, এবং মুক্ত আদান প্রদান ছিল, কেউ চাইলেই কোনো একটা জায়গা থেকে কোনো একটা জায়গায় চলে যেতে পারত, সামাজিক ক্ষমতা, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতার ভিত্তিতে নয়। একটু আগে আমি বললাম যে অনেক সময় এরকম হতো যে একজন হয়তো তুলনায় নিচু জাতের মানুষ সে রাজা হয়ে গেল, সেটা কিন্তু একটা অন্য গল্প। সেটা হচ্ছে যে রিচুয়ালের মাধ্যমে সে রাজনৈতিক ক্ষমতা কোনোভাবে আহরণ করেছে, এবার সে এটা নেগোশিয়েট করছে নিজের মধ্যে, সেটা অন্য ব্যাপার। কিন্তু স্বাভাবিকভাবে যে হতো তার কোনো প্রমাণ কিন্তু সেরকমভাবে পাওয়া যায় না, ঐতিহাসিকরা বলবেন না। স্ক্রিপ্টে তুমি বলতে পারো যে কোনো একটা সময় কেউ একটা স্ক্রিপ্টে অনেক কিছু আছে, মানে ইন্ডিয়ান যে ট্রেডিশনটা ছিল সেটা হচ্ছে ডায়ালগিক ট্রেডিশন ছিল, অনেক রকমের আলোচনা সমালোচনা, হ্যাঁ, যেরকম টেক্সটের তার এগেনস্টে তার ক্রিটিসিজম, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকতো। হ্যাঁ, তো সেটার মধ্যে আমি যাচ্ছি না। তো গল্পটা হচ্ছে যে আম্বেদকর এখানে একটা গল্প বলছেন, গল্পটা
ভীষণ ক্রুশিয়াল এবং ভীষণ শক্তিশালী একটা গল্প। সেই গল্পটার ভিত্তিতে উনি বলছেন যে আনটাচেবল কি করে এলো, আনটাচেবল কি ছিল। উনি বলছেন আনটাচেবলটাকে আমরা রক্তের ভিত্তিতে, রেসের ভিত্তিতে ভাববো না, কর্মের ডিভিশনের ভিত্তিতেও আমরা পুরোপুরি এটাকে বুঝতে পারবো না। এর জন্য এটা বুঝতে গেলে আমাদের আরও পিছনে যেতে হবে এবং এমন একটা গল্পের সন্ধান করতে হবে যে গল্পটা ব্যাখ্যা করবে যে কী করে আনটাচেবল এলো এবং কী করে আনটাচেবিলিটিটা কিসের ভিত্তিতে দাঁড়িয়ে, আনটাচেবিলিটিটা কিসের ভিত্তিতে দাঁড়িয়ে সেটা উনি পরে বলেছেন, আমি আগেই বলে দিচ্ছি, মানে সেটা নিয়ে আলোচনা করার বিশদে আলোচনা করার সুযোগ আমার নেই। এবং বি ফিটিং নিয়ে অনেক কাজ হয়েছে, কল্যাণেরও একটা খুব সুন্দর লেখা আছে এই পিডাব্লিউতে বেরিয়েছে বি ফিটিং নিয়ে, সেটাও তোমরা পড়তে পারো। কিন্তু এর ভিত্তিটা হচ্ছে যেটা আম্বেদকর বলছেন বি ফিটিং। হ্যাঁ, এই যে বিফ মানে বিফ খাওয়াটার ভিত্তিতেই এই বিভাজনটা তৈরি হচ্ছে সামাজিক। হ্যাঁ, এবং কেন তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে যারা এই অন্তর্জ দলিত মানুষ ছিল, যারা আনটাচেবল ছিল, তাদের খাওয়ার কোনো জায়গা ছিল না, খাদ্যের কোনো সংস্থান ছিল না, তারা ছিল আপার কাস্টের ওপর ডিপেন্ডেন্ট। ফলত তারা এবং আপার কাস্ট তারা যে পশু প্রাণী হত্যা করতে পারতো তাও না, আইনত তারা পশু প্রাণী হত্যাও করতে পারতো না। ফলত ফেলে দেওয়া যে পশু প্রাণীর যে শরীর, যেটা তাদেরকে নিয়ে যাওয়াটা তাদের কাজের অংশ ছিল। যেমন মৃতদেহ নিয়ে যেত, মৃত পশুকেও নিয়ে যাওয়া, তার মধ্যে থেকে তার যে স্কিনটা সেটা পরিষ্কার করা, যাতে সেটা দিয়ে চামড়ার নানা রকম জুতো বা নানা রকম ব্যাগ ইত্যাদি তৈরি হতে পারে, সেই জায়গাটা কিন্তু ছিল। তো সেই গরুটাকে নিয়ে এসে তারা মৃত গরুকে নিয়ে এসে পরিষ্কার করে তার থেকে মাংস বার করে তারা সেটাকে পরিষ্কার করতো, তখন সেই মাংসটাই তারা খেত। হ্যাঁ, তো এরকম একটা নিয়ম ছিল সমাজে, সেই জন্য তারা গরুর মাংসটা তাদের না খাওয়ার কোনো কারণ নেই। এবং যখন ব্রাহ্মণরা ঠিক করলো যে তারা ভেজিটেরিয়ান হয়ে যাবে, হ্যাঁ, এবং ভেজিটেরিয়ানিজমটা যখন আস্তে আস্তে সমাজে চলে এলো, প্রাণী হত্যার বিরোধিতার একটা গল্প ছিল, সেই গল্পগুলোতে আমি যাচ্ছি না কোনো বিশদে, কিন্তু তখন দলিত মানুষদের কাছে উপায়ও ছিল না, আম্বেদকর বলছেন উপায়ও ছিল না, আর দলিত মানুষদের কাছে কোনো কারণও ছিল না যে তারা বিফটা খাবে না, বন্ধ করে দেবে, কোনো কারণও ছিল না, উপায়ও ছিল না। খিদে পেলে কী খাবে, তো সহজে যে মাংসটা পাচ্ছে সেটাই তারা খাবে অটোমেটিক্যালি। It was not a choice because they were not included in the agricultural community. হ্যাঁ, কৃষি সমাজের মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়নি। কেন হয়নি সেই গল্পটাই বলছে। আমি গল্পটাকে আস্তে আস্তে একটু পিছনে ঠেলে নিয়ে যাচ্ছি, একটু ডেফার করছি। হ্যাঁ, এই ডিফারেন্সের মধ্যে দিয়ে এবং এই ডিফারেন্সের মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা সত্যের কাছাকাছি পৌঁছাতে পারি। সত্যে হয়তো পৌঁছাতে পারবো না, কিন্তু সত্যের দিকে আমরা পৌঁছাতে পারি। সেই গল্পটা হচ্ছে গল্পটা খুব সহজ। গল্পটা তোমরা পুরোটা তো পড়তেই পারো। একটা লেখা, সেই লেখাটা আমি রেফার করছি। লেখার প্রথমে এই গল্পটা খুব সুন্দর করে সামারাইজ করা আছে। সেটা হচ্ছে পার্থসারথী মুথুক্কাপারান, তার লেখা দলিত দ্য মেকিং অফ আ পলিটিক্যাল কান্ট্রি। ইফ আই প্রোনাউন্স ইট রং প্লিজ ফরগিভ মি, বাট এই যে লেখাটা, এই লেখাটার মধ্যে খুব সুন্দর করে উনি কিন্তু এই গল্পটা দিয়ে দিয়েছেন। প্রথমে গল্পটা হচ্ছে যে একসময় যখন মানুষ নোম্যাডিক সোসাইটি ছিল, হ্যাঁ, যার তখন মানুষ নোম্যাডিক ছিল, তখন মানুষ অ্যাগ্রিকালচারাল কমিউনিটি ছিল না, সবাই জানো তোমরা একটা সময়। তো সেখান থেকে যখন অ্যাগ্রিকালচারাল কমিউনিটি তৈরি হচ্ছে, তখন ছোট ছোট ট্রাইবে বিভক্ত ছিল। ছোট ছোট ট্রাইব ছিল, ট্রাইবগুলো একে অপরের সঙ্গে মারামারি করতো এবং মারামারিটা আরও বেশি বেড়ে গেল বা আরও প্রোনাউন্সড হলো বিকজ অফ দ্য কনফ্লিক্ট ওভার ল্যান্ড অ্যান্ড প্রপার্টি। ল্যান্ড এবং প্রপার্টির ধারণা আগে ছিল না, আগে ঘুরে ঘুরে বেড়াতো। এবং যে মুহূর্তে ল্যান্ড এবং প্রপার্টির ধারণাটা দৃঢ় হলো, তখন এই লড়াইগুলো হলো। লড়াই করে যারা জিতে গেল তারা ল্যান্ডটা অকুপাই করে সেই ল্যান্ডটাতে তারা বসবাস করা শুরু করলো। এবং যারা সেই ল্যান্ডের মধ্যে ঢুকতে পারলো না, হ্যাঁ, তারা রয়ে গেল বাইরে, তারা হেরে গেল। এবার হেরে যাওয়ার পর তোমরা জানো যে যে কোনো ট্রাইবের যে কোনো উপজাতির ইতিহাস পড়লে তোমরা, বা যদি নৃতত্ত্ব পড়ো, অ্যানথ্রোপোলজি পড়ো, তোমরা বুঝতে পারবে যে ট্রাইবসগুলোর মধ্যে নিজেদের মধ্যে বিবাহ হতো না। নিয়ম ছিল যে শত্রু যে ট্রাইব যার সঙ্গে লড়াই হচ্ছে তার সঙ্গে বিবাহ হওয়াটা নিয়ম বহির্ভূত ছিল এবং ইন্টারমিক্সিং হওয়াটা নিয়ম বহির্ভূত ছিল। তারা ছিল হচ্ছে আউটসাইডার। হ্যাঁ, তো এই জন্য স্পেসিফিক রিলেশন এবং ট্যাবু, টোটেম অ্যান্ড ট্যাবু তোমরা পড়েছো হয়তো ফ্রাইডে। হ্যাঁ, সেরকম টোটেম এবং ট্যাবুর যে রিলেশনশিপ, যে কোন কোন উপজাতির সঙ্গে আমার এই সম্পর্কটা তৈরি হতে পারে না,
সেটা যেহেতু আগে থেকে নির্ধারিত ছিল, এই যে মানুষগুলো যাদেরকে আম্বেদকর বলছেন ব্রোকেন ম্যান, তারা যে তাদের কোনো ঘর নেই, তারা এগ্রিকালচারাল কমিউনিটিতে সেটেল করতে পারেনি, যুদ্ধে হেরে তাদের ট্রাইবের অধিকাংশ মানুষ মারা গেছে, তাহলে সেই যে মানুষগুলো, হ্যাঁ, সেই মানুষগুলোকে রয়ে গেল, তাদের সঙ্গে একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হলো যে তোমরা থাকবে গ্রামের বাইরে, এবং তোমাদের যেহেতু কেউ দেখার নেই, কোনো প্রোটেকশন নেই, আমরা তোমাদেরকে খেতে দেবো, তোমাদেরকে যা যা তোমাদের প্রয়োজন দেব, প্রয়োজন মানে একদম উচ্ছিষ্টই দেবো, সেটা আমি পরে আসছি, কিন্তু তোমরা থাকবে হচ্ছে গ্রামের বাইরে, তোমরা আমাদের প্রোটেক্ট করবে, এবং যত আনডিজায়ারেবল কাজ, যে কাজগুলো আমরা করতে চাই না, যেমন যে মলমূত্র পরিষ্কার করা, মৃতদেহ সরিয়ে নিয়ে যাওয়া, হ্যাঁ, প্রাণীর দেহ পরিষ্কার করা, মৃত প্রাণীকে সরিয়ে নিয়ে যাওয়া, এই ধরনের যত কাজ, সেই কাজগুলো তোমরা করবে, হ্যাঁ, এবং আমাদের যত কায়িক পরিশ্রম, হ্যাঁ, লেবারের কাজ, সেগুলো তোমরা করবে, এই শর্তে তাদেরকে কিন্তু গ্রামের বাইরে একটা অবস্থান দেওয়া। তার মানে এখানে আমরা একটা এক্সক্লুশনের সম্পর্ক এবং এক ধরনের অ্যাবান্ডনমেন্টের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। আমি এই অ্যাবান্ডনমেন্ট শব্দটা খুব কনসিয়াসলি একটা রাজনৈতিক শব্দ হিসেবে ব্যবহার করছি, কারণ আমরা জানি যে একটা স্টেট বা পলিটিক্যাল ফরমেশন, আমরা যখন একটা পলিটিক্যাল বডি তৈরি করি, বডি পলিটিক তৈরি করি, তখন আমরা কোনো না কোনো কিছুকে তার বৃত্তের বাইরে রাখি। উই অলওয়েজ নিড টু ডিফাইন দ্য স্টেট, what is the state, who are the actual inhabitants of the state, এগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হয়, হ্যাঁ, যে কারা রাষ্ট্রের নাগরিক, কারা সঠিক নাগরিক, তাদের প্রমাণপত্র কি, যেটা এখনও আমরা একটুও বদলাইনি, বিকজ উই আর আ ট্যাবুড সোসাইটি, হ্যাঁ, উই আর আ টোটেমিস্টিক সোসাইটি, অ্যান্ড উই বিল্ড আপ আওয়ার ন্যাশনালিজম অন দ্য বেসিস অফ এক্সক্লুশন। তো এই স্টেটের ধারণা বা যে কোনো পলিটিক্যাল, আমি স্টেট শুধু বলবো না, স্টেটের আগেও যে পলিটিক্যাল ফরমেশনগুলো, সেগুলোও যে কোনো না কোনো এক্সক্লুশনের ভিত্তিতে তৈরি হতো না তা না, এবং বিভিন্ন সমাজে এক্সক্লুশনগুলোর লজিকও বিভিন্ন রকমের হতে পারে, একরকম লজিক যে হবে তাও না। তো এখানে আমরা একটা সোসাইটি, একটা প্রিমিটিভ আর্লি সোসাইটির একটা কনসেপ্ট পাচ্ছি, যেখানে কিনা কিছু মানুষ বহিষ্কৃত, এই বহিষ্কৃত মানুষ যারা কিনা বাইরে থাকবে গ্রামের, এবং তারা কিনা ভেতরে আসবে যত নোংরা কাজ, কুৎসিত কাজগুলো করতে, তথাকথিত নোংরা কাজ, যেগুলো আমরা দেখতে চাই না, বাট যেগুলো আমাদের শরীরেরই একটা ইন্টিমেট অংশ, আমাদের সমাজেরই একটা ইন্টিমেট অংশ, সেগুলোকে তারা পরিষ্কার করবে বা সেগুলোকে নিয়ে তারা ডিল করবে, দিয়ে আমাদের সমাজকে প্রোটেক্টেড রাখবে, হ্যাঁ। তাই জন্য, এবং আজকেও কিন্তু এই সম্পর্কটা একই রকমভাবে প্রবাহমান, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এই যে গল্পটা আম্বেদকর বলছেন, হ্যাঁ, যে এই যে এক্সক্লুশনের গল্প, অ্যাবান্ডনমেন্টের গল্প, এই অ্যাবান্ডনমেন্টটা কিন্তু একটা খুব বিশেষ ধরনের অ্যাবান্ডনমেন্ট। আমি কিছু জিনিস লিখে নিয়ে এসেছি, তাও না বললেও চলে, হ্যাঁ, কেননা সময় অল্প, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে এক্সক্লুশনের ভিত্তিতে তৈরি হওয়া যে সম্পর্কটা, যে কারা এক্সক্লুডেড হবে, তাদের সঙ্গে ভেতরের মানুষদের সম্পর্ক কী হবে, এটাই কিন্তু টাচেবিলিটি এবং আনটাচেবিলিটির গল্প। এরাই পরে আনটাচেবল হয়ে যাচ্ছে। আনটাচেবল কেন হয়ে যাচ্ছে তার একটা গল্প তো তোমাদের আমি এক্ষুনি বললাম, যে গরুর মাংস খাওয়ার ভিত্তিতে, এবং আর একটা নিশ্চয়ই পসিবল কারণ হচ্ছে যে তারা হচ্ছে যে জিনিসগুলোকে আমরা আনক্লিন মনে করি, যদিও আম্বেদকর বলেছেন পিওরিটি এবং পলিউশনের যে ডিফারেন্সটা, সেইটা এখানে কাজ করছে না। টাচেবিলিটি, কেননা অনেক সোসাইটি আছে যেখানে পিওরিটি পলিউটেডনেসটা রয়েছে, পলিউটেডনেস এবং পিওরিটির কনসেপ্টটা সব সমাজেই রয়েছে, কিন্তু সেখানে কিন্তু আনটাচেবিলিটি, মানে একটা পুরো গোষ্ঠীকে, একটা পুরো সমাজকে যে বলে দেওয়া হচ্ছে যে অচ্ছুত, এবং প্রজন্মের পর প্রজন্ম তারা অচ্ছুতই থাকবে, তাদেরকে ছোঁয়া যাবে না, এবং তারা আমাদের যে মেন স্ট্রিম যে গ্রাম তার বাইরে থাকবে, এরকমটা কিন্তু দেখা যায় না কোনো সমাজে। এইটা একটা কিন্তু জায়গা রয়েছে আম্বেদকরের। তো কিন্তু আমার মনে হয় যে পিওরিটি পলিউশনের জিনিসটাও অটোমেটিক্যালি আসছে কোথাও না কোথাও, পিওরিটি এবং পলিউশন। খাদ্যাভ্যাস তো আসছেই, এবং খাদ্যাভ্যাসের যে চিন্তা, সেখানে তোমরা যদি দেখো যে আমরা কিন্তু কে মানুষ, কে অমানুষ, হ্যাঁ, কে ঠিকঠাক মানুষ নয়, কাকে আমরা, কার সঙ্গে আমরা আইডেন্টিফাই করতে পারি, আইডেন্টিটির সঙ্গে আইডেন্টিফিকেশনের সম্পর্ক রয়েছে, ভাষাগত এবং অর্থগত দুটোই, হ্যাঁ, যাদের সঙ্গে আমরা আইডেন্টিফাই করি এবং করি না, সেটাও কিন্তু ওই মাংস, মানে আমরা কি খাই এবং কি খাই না তার ভিত্তিতে, যে আমরা যেটাকে খাদ্য মনে করি না, যেটাকে আমরা অখাদ্য মনে করি, সেই জিনিসটা যে খায়
তাকে কিন্তু তার সঙ্গে কিন্তু এক ধরনের আমরা অ্যালিয়েনেশন বা সেপারেশন কিন্তু সবসময় আমরা অনুভব করি। এবারে দেখতে হবে যে এই আম্বেদকারের যে স্ট্রাকচারটা, আম্বেদকর যেভাবে ভেবেছেন, যেভাবে একটা মিথ মেকিং তৈরি করেছেন, তার পলিটিক্যাল যে গুরুত্ব সেটা কি, এবং সেটা এখনো পর্যন্ত আজকের সমাজেও এটা কন্টিনিউড হচ্ছে কি না, যে যে কারা আসলে বহিষ্কৃত হয়, কারা সাধারণত ডিসএনফ্র্যাঞ্চাইজড হয়, কাদের তোমার ল্যান্ডের প্রতি, প্রপার্টির প্রতি জেনারেশন আফটার জেনারেশন কোনো অধিকারবোধ থাকে না, এবং সেটা এখনও আধুনিক সমাজেও কিভাবে কন্টিনিউ করছে সেটা আমাদের দেখতে হবে। আম্বেদকরের উদাহরণ হিসেবে ব্যবহার করেছিলেন গ্রামকে, ভারতবর্ষের গ্রামকে, যে গ্রামকে গান্ধীজি তার বিভিন্ন লেখাপত্রে বারবার ভ্যালোরাইজ করেছেন, একটা সেলিব্রেট করেছেন, এবং ভারতের গ্রাম হয়ে উঠেছে জাতীয়তাবাদীদের চিন্তার একটা মূল কাঠামো। ভারতবর্ষ কি, তুমি ভারতকে কি করে চিনবে? ভারতকে তুমি তো শহরের মধ্যে দিয়ে চিনবে না, কেননা ভারতের যে নগরায়ন প্রক্রিয়া, সেই নগরায়ন প্রক্রিয়াটা মূলত আধুনিক সময়ে যেটা হয়েছে সেটা অনেকটাই পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্য সভ্যতার দ্বারা ইনফ্লুয়েন্সড। এবারে পাশ্চাত্য সভ্যতার দ্বারা ইনফ্লুয়েন্স যেহেতু, সেটা পিওর ভারত নয়। পিওর ভারতবর্ষ, সত্যিকারের ভারতবর্ষ খুঁজতে গেলে এটা বারবার, এমনকি তোমরা বিবেকানন্দের লেখাতেও পেতে পারো এটা, হ্যাঁ, যে সত্যিকারের গান্ধীজির লেখাতে পাবে, কিছুটা রবীন্দ্রনাথের লেখাতেও পাবে। তো গ্রামকে বারবার ভ্যালোরাইজ করা একটা প্রবণতা, এবং তোমরা দেখবে যে এটা শুধু ভারতে নয়, মানে বাইরেও রয়েছে। রোম্যান্টিক লিটারেচারে ডেফিনেটলি ভিলেজ বা রুরাল লাইফকে সেলিব্রেট করা হচ্ছে, কিন্তু সেখানে গল্পটা অন্য। সেখানে তোমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের একটা গল্প আছে, হ্যাঁ। আর এখানে অ্যাজ আ পোস্ট কলোনিয়াল একটা পার্সপেক্টিভ থেকে, যে আমি কি করে কলোনিয়াল যে পাওয়ার বা নলেজ, সেটাকে আমি কি করে রেজিস্ট করব, তার জন্য আমাকে যেটা পজিট করতে হচ্ছে সেটা হচ্ছে গ্রাম। এবং এখানে আম্বেদকরের প্রবল আপত্তি যে গ্রামকে আমি কিছুতেই একটা লোকাই হিসেবে, পলিটিক্যাল লোকাই হিসেবে ভারতের গ্রামকে আমি পজিট করতে পারি না, কারণ ভারতবর্ষের গ্রাম কোনো ইউনিভার্সাল, হ্যাঁ, বেনিভোলেন্ট একটা জিনিস নয়। এটা পুরোপুরি একটা করাপ্ট অর্গানাইজেশন, এবং করাপ্ট এই জন্য কারণ এটা হচ্ছে ডিসক্রিমিনেটারি, ফান্ডামেন্টালি ডিসক্রিমিনেটারি, যেখানে গ্রামের মধ্যে ঢুকতেই দেওয়া হচ্ছে না একটা বিরাট অংশের মানুষকে, এবং তাদের গ্রামের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না পুরোপুরি তা না, তার সম্পর্কটা হচ্ছে মানে এক ধরনের কন্ডিশনাল রিলেশনশিপ, যেখানে হয়তো গ্রামের মধ্যেকার যে মানুষ, তার কারোর বাড়িতে হয়তো সেই যে তোমার হচ্ছে দলিত মানুষ যে সে যাচ্ছে, তার কাজকর্ম করে দিচ্ছে, এবং অনেক সময় দলিত মানুষদের তো আমার লোক, এই তুই বাইরে বস, হ্যাঁ। বাংলায় যে একটা কথা আছে, ইতরদের মিষ্ট বিতরণ করো। ইতর কারা? বঙ্কিমচন্দ্রের লেখা আছে। ইতর হচ্ছে, ইতর শব্দটার সঙ্গে সঙ্গে তুমি দেখবে আদার শব্দটার একটা যোগ আছে, ইতর আদার। আবার ইতর শব্দটার মধ্যে, হ্যাঁ, এক ধরনের রেপিটেশনের গল্প রয়েছে, যেখান থেকে আইটারেশন শব্দটা আসছে, হ্যাঁ। ফলত প্রজন্মের পর প্রজন্ম যারা আদার হয়ে রয়েছে, যারা ইতর হয়ে রয়েছে, আধুনিক অর্থে যারা অসভ্য হয়ে রয়েছে, যারা ডিফারেন্ট, হু আর ডিফারেন্ট ফ্রম আস, হ্যাঁ, এবং হু আর গেটিং রিপিটেড অ্যাজ ডিফারেন্ট, এই মানুষগুলো কিন্তু সবসময় গ্রামের বাইরে থেকে যাচ্ছে। তারা ভেতরে আসছে, তাদের সঙ্গে আমাদের কন্ডিশনাল রিলেশনশিপ, হ্যাঁ, তাদের সঙ্গে যেন আমাদের কোনো রকমের মিশ্রণ না হয়, এবং মিশ্রণ যদি হয়, বিশেষ করে যৌন মিশ্রণটা কেন ইম্পর্টেন্ট? কারণ তাহলে তো ওই যে পিওরিটির কনসেপ্টটা, সেটা তো ভেঙে, পিওরিটিটা তো তৈরি হচ্ছে এর ভিত্তিতে যে ধরো, যেটা আম্বেদকর বলছে সেক্রেড আর প্রফেন, কোনটা সেক্রেড, কোনটা পবিত্র এবং কোনটা অপবিত্র, এই ডিফারেন্সটার ভিত্তিতে কিন্তু পিওরিটি এবং পলিউশনটা, পিওরিটি আর পলিউশন এটা কিন্তু আধুনিক চিকিৎসা শাস্ত্রের পিওরিটি এবং পলিউশন নয়, যে কার করোনা ভাইরাস হয়েছে আমার হয়ে যাবে এই জন্য আমি তার থেকে দূরে দাঁড়িয়ে রয়েছি, এরকমটা না। এখানে এটা হচ্ছে যে কোন জিনিসটা, এই পিওরিটি অ্যান্ড পলিউশনটা হচ্ছে প্রাগাধনিক, হ্যাঁ। তো এই প্রাগাধনিক যে ইয়েটা, যেটা অন্যান্য সমাজেও ছিল বিভিন্নভাবে, যে হচ্ছে ইমপিওর, একে ছোঁয়া যাবে না। তোমরা যদি ইডিপাস নাটক পড়ো, দেখবে ইডিপাস যখন এই যে পাপ করেছে, তার পাপের ফলে কিন্তু গোটা দেশটা ধ্বংস হয়েছে, তাকে এই বডি পলিটিক থেকে বাদ দিয়ে দিতে হবে, হ্যাঁ, এই ভাবনাটা রয়েছে। যে এ হচ্ছে ডিজিজ পার্সন, ডিজিজ মানে হচ্ছে তার শরীরে কি প্লেগ আছে তা না, সে একটা এমন পাপ করেছে, সে ইমপিওর হয়ে গেছে, সে পলিউটেড হয়ে গেছে, সেইটা একটা পলিউশনের ধারণা। কিন্তু এইখানে এই পলিউশনের ধারণাটা কিন্তু
তৈরি হচ্ছে এই সেক্রেট এবং প্রোফেনের ভিত্তিতে, যেটা হচ্ছে যে কারা সেক্রেট কারা প্রোফেন। এবং দেখা যাচ্ছে যে যারা আনটাচেবল তারা হচ্ছে সবসময় প্রোফেন, আর যারা হচ্ছে টাচেবল তারা হচ্ছে সেক্রেট। এই জন্য এই সেক্রেট এবং প্রোফেনের মধ্যে কখনোই মানে ছোঁয়াছুঁই হতে পারে না, এবং এই ডিভিশনটাকে টিকিয়ে রাখতে হবে। এই ডিভিশনটা যদি ভেঙে যায় তাহলে একটা মহা বিপর্যয় উপস্থিত হবে। এইবারে আমি যেটা বলবো, আমি নেক্সট আর 10-15 মিনিট যদি সময় নিই, মিনিট 10, সেটা হচ্ছে যে আমি এটা বলার চেষ্টা করব যে অ্যাবান্ডনমেন্টের যে বিভিন্ন স্ট্রাকচার, সেইখানে আমরা আম্বেদকরকে কী করে প্লেস করতে পারি। যে এই আমি যেটা বললাম যে যে কোনো বডি পলিটিক সে চাইবে যে তার বহিরাগতকে বাইরে রেখে নিজেকে নির্মাণ করতে। একটা বডি পলিটিক তৈরি হয় কাউকে না কাউকে বাদ দিয়ে। হ্যাঁ, সেটা ভাষার ক্ষেত্রেও সত্যি। আমি যখন ভাষা নির্মাণ করছি, তোমরা জানো যে স্ট্রাকচারালিজম পড়েছো এবং পোস্ট স্ট্রাকচারালিজমও পড়েছো, জানো যে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে সেটা সবসময় একটা এক্সক্লুশনের মধ্যে দিয়ে স্ট্রাকচারটা তৈরি হয়। একটা মিনিং মেকিং সবসময় একটা নেগেশনের মধ্যে দিয়ে তৈরি হয়। এই যে নেগেটিভিটি, এই নেগেটিভিটিটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি প্রথমেই বলেছি যে যে জিনিসগুলো নেগেটিভ তার একটা গল্প বলার চেষ্টা করছে আম্বেদকর, এবং সেখানে কল্পনা শক্তির আশ্রয় নিচ্ছে। এবং আম্বেদকরের লেখা এই জন্যই গুরুত্বপূর্ণ, অ্যান্ড ইট হ্যাজ আ ফ্লেয়ার অফ লিটারারিনেস অ্যাপার্ট ফ্রম দ্য অ্যান্থ্রোপোলজিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল রিগোরাস স্কলারশিপ, দুটোই আছে। হ্যাঁ, একটা মানে সাহিত্যধর্মী যে ব্যাপার রয়েছে, লিটারারিনেস রয়েছে, সেটা আমাদেরকে কিন্তু এখানে দেখতে হবে। যে আমি যে জিনিসটা শুধু ট্রেস হিসেবে রয়েছে, ভাষার মধ্যে, কথার মধ্যে, অস্তিত্বের মধ্যে একটা ছায়া হিসেবে রয়েছে, সেইটা কি করে আমি নিয়ে আসবো আমার চিন্তায়, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই নিয়ে প্রচুর কাজ হয়েছে। দিদিদার একটা খুব ভালো লেখা আছে, হাউ টু অ্যাভয়েড স্পিক অ্যাবাউট ডিনায়ালস, এরকম একটা লেখা। তো এই যে ডিনায়াল নিয়ে কথা বলা, যে জিনিসগুলো যেগুলো আমার কথনের বাইরে। হ্যাঁ, আরেকজন খুব ইম্পর্টেন্ট থিঙ্কার আছেন, জন ডি কাপুটো, তার লেখাও পড়তে পারো। তিনিও নেগেটিভিটি নিয়ে, নেগেশন নিয়ে এবং নেগেটিভ থিওলজি নিয়ে কথা বলেছে। এখানে থিওলজির কথাটাও আমি আমার বক্তৃতায় বলবো ভেবেছিলাম, সেটাও একটু ছোট করে বলে নিই যে থিওলজির জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আমাদের মনে রাখতে হবে এই যে আনটাচেবিলিটি স্ট্রাকচার, এটা কিন্তু একটা রিচুয়াল কনস্ট্রাকশন। হ্যাঁ, এটাকে আমরা একটা রিচুয়াল পাওয়ারও বলতে পারি, রিচুয়াল ফর্ম অফ পাওয়ার। ফুকো আমাদের নানা রকম পাওয়ারের কথা বলেছেন। প্যাস্টোরাল পাওয়ার ছিল প্রথম, হ্যাঁ, প্রাগাধনিক পাওয়ার যেটাকে বলে, ডিসিপ্লিনারি, তারপর বায়ো পাওয়ার। কিন্তু কাস্টের পাওয়ার ইভিন টুডে আমার মনে হয় ইটস আ রিচুয়াল ফর্ম অফ পাওয়ার। এবং সেই রিচুয়ালিটির প্রশ্নটা কিন্তু আধুনিক ভারতে খুব প্রকট, যেখানে তোমরা জানো যে বিভিন্ন হিন্দুত্ববাদী গ্রুপ কিভাবে হঠাৎ করে এক ধরনের হিন্দু ওয়ে অফ আইডেন্টিফিকেশন তৈরি করছে। যদি রিচুয়াল এবং ইনজাংশনাল পাওয়ার যদি না থাকতো ভারতবর্ষে বর্তমানে, ইভেন বায়োপলিটিক্যাল কনস্ট্রাকশনের মধ্যেও, তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। এবং কোথাও একটা গিয়ে রিচুয়াল এবং বায়োপলিটিক্যাল মিশে যাচ্ছে, ইটস এন ইন্টারমেনশন। হ্যাঁ, একটা বই আছে কম্বাইন্ড অ্যান্ড আনইভেন ডেভেলপমেন্ট বলে। হ্যাঁ, এই বইটা সাহিত্য পড়ের একটা অন্যরকম মডেলের কথা বলছে, যেটা হচ্ছে সারা পৃথিবীতে যে ক্যাপিটালিজম যেভাবে আইডেন্টিটি কনস্ট্রাকশন করছে এবং আইডেন্টিটিকে তার বৃত্তের বাইরেও রাখছে, এই যেভাবে করছে তার বিভিন্ন রূপ আছে। এই রূপগুলোকে আমরা যদি তুলনামূলক পাঠের মধ্যে দিয়ে পড়ি, তাহলে এক ধরনের ওয়ার্ল্ড লিটারেচারের কনসেপ্ট তৈরি হতে পারে। এটা ওয়ারউইক রিসার্চ কালেকটিভ বলে একটা অর্গানাইজেশন আছে, তাদের কালেকটিভলি লেখা একটা বই। এবং এই কালেকটিভলি লেখা বইয়েরও কিন্তু এই যে কালেকটিভিটি, এটারও একটা গুরুত্ব আছে, যেটা আমি শেষে 1-2 কথায় বলবো। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে অ্যাবান্ডনমেন্ট, এই অ্যাবান্ডনমেন্ট যেটা আম্বেদকরের লেখার মধ্যে যে ধরনের অ্যাবান্ডনমেন্টের কথা বলা হচ্ছে, প্রথমত হচ্ছে সেটাই রিচুয়াল অ্যাবান্ডনমেন্ট যেটা বললাম। আর এই অ্যাবান্ডনমেন্টটা কিন্তু অন্য ধরনের অ্যাবান্ডনমেন্টের থেকে আলাদা, এটা আমাদের মাথায় রাখতে হবে। কেননা এখন অনেক স্টাডি হচ্ছে, আমি বেশ কয়েকটা লেখা দেখলাম এই তোমাদের এই বক্তৃতাটা বলার আগে, মানে বাড়িতে যখন দেখছিলাম কী কী লেখা বেরিয়েছে, আমি প্রচুর লেখা দেখেছি যেটা খুব আনক্রিটিক্যালি আগামবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ফুকো, তারপর তার সঙ্গে বাটলার, এর সঙ্গে জুড়ে দিচ্ছে, উইচ ইজ নট এ গুড প্র্যাকটিস। হ্যাঁ, তার কারণ একটু আগে কল্যাণ বলেছে, যখন তোমরা একটা কোনো কিছু পড়বে বা ভাববে,
বা চিন্তা করবে, সবসময় চেষ্টা করা হবে যে সেটার মধ্যে যেন ক্রিটিক্যালিটি থাকে। যদি ক্রিটিক্যালিটি না থাকে, যদি অন্য চিন্তার সঙ্গে আমার চিন্তার আমি তফাৎ না তৈরি করতে পারি, ইফ আই এম অনলি রিইটারেটিং অ্যান্ড আই এম অ্যাপ্লাইং। সাহিত্যে একটা খুব বাজে কথা আছে, অ্যাপ্লিকেশন। তুমি অ্যাপ্লাই করো থিওরি, হ্যাঁ, থিওরি কি ওষুধ যে অ্যাপ্লাই করলে পেশেন্ট জেগে উঠে বলবে? মৃত মানুষ, এটা তো কোনো কথা না। হ্যাঁ, তো তোমাকে ইন্টারভিন করতে হবে। মানে আমি বাটলার খুব পছন্দ করি, আমি আগামবেন পছন্দ করি, ফুকো পছন্দ করি, কিন্তু তাদের চিন্তার সঙ্গে কীভাবে আম্বেদকারের চিন্তা আলাদা, সেই জায়গাটা তো আমাকে দেখতে হবে। সেই ক্রিটিক্যাল স্টাডিগুলো তো দরকার। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে এখনকার পৃথিবীতে যেভাবে অ্যাবান্ডনমেন্টকে দেখা হয়, যেভাবে ফুকো দেখেছেন যে ধরো দ্য বার্থ অফ দ্য প্রিজন, যে যারা হচ্ছে বিপজ্জনক নাগরিক, যারা হচ্ছে অসুস্থ, যারা হচ্ছে পাগল, তাদেরকে বা যাদের কোনো একটা কন্টিগুয়াস ডিজিজ আছে, ছোঁয়াচে রোগ আছে, তাদেরকে কি করে আমরা একটা কোপের মধ্যে ফুঁড়ে দেবো, একটা জেলখানার মধ্যে আটকে রাখবো, সেটা এক ধরনের ভাবনা, যেটা হচ্ছে যে মেন বডি পলিটিককে আমাদের এদেরকে থেকে সুরক্ষিত রাখতে হবে। তারপরে ধরো আগামবেন যেটা বলেছেন তোমরা জানো, যে যে জীবন সুরক্ষা ধর্মী যে ক্ষমতা বা যে রাজনীতি, জৈব রাজনীতি, সেটা আসলে জৈব রাজনীতি না, সেটা হচ্ছে মারণ রাজনীতি বা থ্যানাটো পলিটিক্স। আসলে লোকজনকে মেরে ফেলাটাই উদ্দেশ্য, কেননা এই রাষ্ট্র সবসময় ভয় থাকে যে সে ধ্বংস হয়ে যাবে। খুব সুন্দর ল্যাটিন ফ্রেজ আছে, ট্যান কাম ডিসলিউটা, ট্যান ক্যান ডিসলিউটা, দ্য সিটি ইন আন্ডার ডিসলিউশন, যে এমন একটা শহর যেটা যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। এবং শহরের রেফারেন্সটাও খুব ইন্টারেস্টিং। আম্বেদকর বলেছিলেন গ্রাম থেকে শহরে আসতে, একটু র্যান্ডামলি বলছি, সরি ফর দ্যাট। আম্বেদকর বলেছিলেন যে গ্রামের যে এই কাঠামো, এটা থেকে মুক্ত হতে গেলে তোমাকে শহরে আসতে হবে। শহরে এসে তোমাকে, তাহলে শহরে এই কাঠামোটা নেই। যদিও আমরা আধুনিক শহরে দেখতে পাচ্ছি যে আসলে বাস্তবতাটা একদমই তা নয়। ভারতীয় যে শহর, সেই ভারতীয় শহরগুলোতে জাতপাত কিন্তু একই রকমভাবে টিকেই থাকছে। তোমরা যদি বিনয় ঘোষের বইগুলো পড়ো, বাংলার রেনেসান্স এবং যে নগরায়ন, নগর নির্মাণের যে নিয়ে প্রচুর বাংলায় উনি লিখেছেন। বিনয় ঘোষের অনেক বই পাবে, এবং কলকাতার শহর নিয়ে অনেক লেখা আছে। মেট্রোপলিটন মন বলে একটা লেখা আছে, বই আছে। সেই সব বইগুলোতেও তুমি দেখবে যে যখন গ্রাম থেকে মানুষ শহরে আসছে, তখনও কিন্তু বিভিন্ন পাড়ায় বিভক্ত হয়ে যাচ্ছে। এই পাড়াগুলো খুব ইম্পর্টেন্ট। এমনকি দাঙ্গার সময়তেও তুমি দেখবে এই পাড়াগুলো তাদের বিভিন্ন আইডেন্টিটি কিন্তু নিজেদের পৃথক করছিল। কোন পাড়াটা কার, হিন্দু পাড়া, মুসলমান পাড়া তো আছেই, প্লাস তোমার উঁচু জাতের পাড়া, নিচু জাতের পাড়া, বিভিন্ন যে জাতগুলো রয়েছে, চণ্ডাল পাড়া, মেথর, মুচি, খারকুন পাড়া, শাখারি পাড়া, সেই পাড়াগুলোর কিন্তু তাদের ইন্টিগ্রিটি অনেক দিন পর্যন্ত বজায় রেখেছে। হ্যাঁ, এবং আধুনিক শহর নিয়ে যেসব কাজ হয়েছে আমরা বারবার দেখব। যেমন একটা লেখা, খুব ভালো লেখা, কল্যাণী আমায় পড়তে দিয়েছিল, জোয়েল লির একটা লেখা, অর্ডার অ্যান্ড অর্ডার। খুব সুন্দর লেখা। হ্যাঁ, যে গন্ধের সাথে এই অর্ডারের সম্পর্ক রাখি, যে যখন তুমি একজন দলিত বস্তিতে ঢুকছো, একটা বিশেষ ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দুর্গন্ধ আর কি। এই দুর্গন্ধের মধ্যে দিয়ে তুমি বুঝতে পারবে। এবারে ওই অস্কার জয়ী সিনেমাতেও আছে গন্ধ। হ্যাঁ, স্মেল, প্যারাসাইট সিনেমাতে গন্ধ। খুব ইন্টারেস্টিং একটা লেখা, যে গন্ধের মধ্যে দিয়ে তুমি বুঝতে পারবে যে তুমি মানে একটা খারাপ লোকেদের মহল্লা, নিপীড়িত লোকেদের মহল্লায় রয়েছে। এক্ষেত্রে দলিত মহল্লা মূলত, এবং দলিত বস্তি মানে যে সবসময় 100% দলিত হতে হবে আধুনিক শহরে তা নয়। হয়তো দেখা যাচ্ছে অধিকাংশই দলিত, দু একজন হয়তো আপার কাস্টও আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে, যেটা আমি বলছি, একটা স্ট্রাকচার, একটা ওভার ডিটারমিনিং স্ট্রাকচার হিসেবে এই আনটাচেবিলিটিটা কাজ করছে, এবং সেটা আমাদের মননে এবং সাইকিতে এমনভাবে ঢুকে গেছে যে এই ডিভিশনটা এইভাবে মেনটেন হচ্ছে। যাই হোক, কাজের কথায় আসি। এটা হচ্ছে যে এই যে আগামবেন বলেছেন যে মারণ রাজনীতি, বা ধরো তোমরা যদি দেখো যে বাটলারের লেখা বডিজ দ্যাট ম্যাটার, হ্যাঁ, এই ধরনের বইতে যে একটা কনসেপ্ট আসছে, যে উনি ডিটেনশন ক্যাম্প নিয়ে বারবার আলোচনা করছেন। তো ডিটেনশন ক্যাম্প এবং ইনফাইনাইট ডিটেনশন, তার মাধ্যমে ধরো গুয়ান্তানামো বে, সেখানে যেসব মানুষ অপরাধী তাদেরকে দীর্ঘদিনের জন্য আটকে রাখা হচ্ছে টেররিস্ট সন্দেহে। সেই ধরনের অ্যাবান্ডনমেন্টের সাথে বা সেই ধরনের জৈব এবং মারণ রাজনীতির সাথে আমাদের যে দলিত রাজনীতির যে জায়গাটা, সেটা কিন্তু পুরোপুরি আলাদা। কেন আলাদা সেটা আমি বলি, সেটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। সেটা হচ্ছে যে এইখানে সম্পর্কটা কিন্তু একই সঙ্গে বহিষ্কারের এবং আদান প্রদানের।
এমন একটা ব্যবস্থা করে রাখা হয়েছে যে দলিত মানুষ যেন বরাবরের জন্য তোমার ওপর নির্ভরশীল থাকে, আপার কাস্ট মানুষের উপর নির্ভরশীল থাকে। এই নির্ভরশীলতাটা একটা স্ট্রাকচার। একই সঙ্গে তাকে আমি বহিষ্কার করছি, তাকে আমি এক্সপ্লয়েট করছি, তাকে আমি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, তাকে আমি মানে খাটা পায়খানার ভেতরে নামিয়ে দিচ্ছি, তাকে আমি জঞ্জাল আবর্জনা অধিকৃত জায়গায় আমি তাকে রেখে দিচ্ছি। তো তার শরীর স্বাস্থ্য ভেঙে পড়ছে, সে সব রকমের এনভায়রনমেন্টাল ড্যামেজের শিকার হচ্ছে। এনভায়রনমেন্টাল কাস্টিজম একটা নতুন টার্ম, হ্যাঁ, এটা হয়তো তোমরা শুনে থাকবে, নতুন একটা টার্ম। তো এই ধরনের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি, সেখানে থ্যানাটোপলিটিক্স অভিনীত হচ্ছে। আমি এইভাবে আমাদের আপার কাস্টকে স্পেসকে সিকিওর করছি যাতে ওই সমস্ত নোংরা ময়লা মানুষরা ঢুকে না পড়ে, যাতে এসে এখানে ইউনিভার্সিটি স্পেসে যাতে গরুর মাংস খাওয়া না হয়। এই ধরনের ডিভিশন আমরা তৈরি করছি কন্টিনিউয়াসলি, এবং তার সঙ্গে সঙ্গে আমি তাকে ইনক্লুডও করছি। তোমরা যদি আজকের পরিস্থিতি ভেবে দেখো, তোমাদের কি মনে হয়? আমি প্রশ্নটা ওপেন রাখছি, তোমরা ভাবো, আমরা সবাই ভাবছি যে আজকে যদি ভারতবর্ষে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়, তাহলে কারা যাবে এই ডিটেনশন ক্যাম্পে? হ্যাঁ, ডিটেনশন ক্যাম্প থেকে কি তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বা পাকিস্তানে? ইজ ইট ফিজেবল? ইট ইজ কমপ্লিটলি অ্যাবসার্ড। আমি জেল ন্যারেটিভ নিয়ে কাজ করেছি, যার দিনের মানে এমনকি পাকিস্তানের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যখন পাকিস্তান বলছে যে ধরো কেউ ধরা পড়েছে, পাকিস্তানের লোক বাংলাদেশ থেকে মাইগ্রেট করে পাকিস্তানে যাচ্ছিল, উর্দুভাষী পাকিস্তানি, যখন পাকিস্তানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পাকিস্তানের সরকার বলছে আমি জানি না, যদি বাইরে থেকে কেউ লোক ঢোকে আমি গুলি করে দেবো। হ্যাঁ, তো সেখানে লক্ষ লক্ষ লোককে ডিটেনশন ক্যাম্প থেকে পাকিস্তান বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর তারা সাদরে গ্রহণ করছে। দিস ইজ কমপ্লিটলি অ্যাবসার্ড। ফলত যেটা হবে, ক্যাম্প ইকোনমি তৈরি হবে। হ্যাঁ, ক্যাম্পের মানুষরা নিয়মিত স্বল্প পয়সায় ব্যাগার খেটে বেঁচে থাকবে, এবং আমাদের ওই যে গ্রামের বাইরে যে বহিষ্কৃত ভারত, সেটা কিন্তু মেনটেন হবে একরকমভাবে। এটাই হচ্ছে আধুনিক ভারতবর্ষের একটা প্রাচীন ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের আমরা আজও শিকার। তো এই হচ্ছে মানে এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে এখন, এই জন্য আমি একটা শব্দ ব্যবহার করেছি যে কন্ট্যাগুয়াস রিলেশনশিপ। হ্যাঁ, কন্ট্যাগুয়াস রিলেশনশিপ আমাদের এই যে স্ট্রাকচার অফ অ্যাবান্ডনমেন্ট, ইটস এ কন্ট্যাগুয়াস সেপারেশন। একই সঙ্গে সেপারেশন এবং কন্টিনিউটি। এবং আমি একটা লেখা লিখেছি, কাস্ট ইন হিউম্যানিটিস, যে সংখ্যাটা আমি আর কল্যাণ যৌথভাবে সম্পাদনা করেছি, সেখানে লেখাটা পাবে। সেখানে আমি দেখিয়েছি যে এই ফুকো যখন তার অ্যাবনর্মাল লেকচারটা দিচ্ছেন, তখন ফুকো সেখানে দু ধরনের সেপারেশন বা এক্সক্লুশনের কথা বলেছেন। একটা হচ্ছে যাদের লেপ্রসি হয়েছে, সেটা তোমরা জানো, এটা হচ্ছে হসপিটালে তাদের পাঠিয়ে দেওয়া, হসপিটাল ফ্রেঞ্চ হসপিটালে পাঠিয়ে দেওয়া, যেখানে পাগল, ভিখিরি এবং লেপার তারা সবাইকে এক জায়গায় রেখে দেওয়া হবে, বিপজ্জনক সমস্ত এন্টিটিকে তার মধ্যে পুশ করে দেওয়া হবে, এরকম একটা জায়গা সেই লেপার। আর একটা হচ্ছে যে ম্যানেজমেন্ট, টেকনোলজি অফ ম্যানেজমেন্ট, যে বিভিন্ন ধরনের আইডেন্টিটিকে আমি কী করে ম্যানেজ করছি, ছোট 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 বিভিন্ন আইডেন্টিটিকে আমি ম্যানেজ করছি। যেমন যেটা হতো কিনা প্লেগের সময় দেখা যাচ্ছে, প্লেগ আক্রান্ত একটা দেশ, সেইখানে যাদের প্লেগ হয়েছে, হ্যাঁ, তাদের কি করা হতো, তারা যাতে যারা প্লেগ হয়নি তাদের মহল্লায় ঢুকে না পড়তে পারে, সেই জন্য এক রকমের প্যানোপটিকন ইনস্টল করা হয়েছিল, যারা দেখবে যাতে এক জায়গাকার লোক এক জায়গায় ঢুকে না পারে। তো তার একটা এক্সটেনশন হিসেবে, নট এক্স্যাক্টলি দ্য সেম, আমরা এটাকে ভাবতে পারি, যেখানে এক ধরনের ফিয়ার অফ কন্টিগুইটি, দ্য কন্টিগুয়াস ডিজিজের ক্ষেত্রে যেমন হয়, সেই ভয়টা সবসময় থাকে, আবার তাদেরকে দরকারও পড়ে। এবং আমি যেটা দেখিয়েছি যে আধুনিক শহরে এই যে একটা আইসোটপি, যে একটা জায়গা হচ্ছে আপার কাস্টের স্পেস, একটা জায়গা হচ্ছে দলিতের স্পেস, একটা হচ্ছে বস্তি, একটা হচ্ছে আবর্জনাময় জায়গা, একটা হচ্ছে ক্লিন স্পেস, পরিষ্কার জায়গা। এই যে বিভাজনগুলো, এগুলো এত ডেঞ্জারাসলি পাশাপাশি রয়েছে, আনলাইক ভিলেজ উইচ ইজ আ সেলফ কন্টেন্ট কমিউনিটি। এবং এই যাতায়াতটা, এই ট্রাফিকটা এত বেশি যে এখানে মিক্সচার হওয়ার সম্ভাবনা মানে সর্বাধিক, এবং এটা অত্যন্ত বিপজ্জনক রাষ্ট্রের কাছে। এবং তার মধ্যে থেকে বিপ্লব, বিদ্রোহ বা এক ধরনের রেভলিউশনের জায়গা তৈরি হতে পারে। হ্যাঁ, আমরা জানি, এখানে আমি শেষ করব, জাস্ট আর 2 মিনিট, অনেক কিছুই হয়তো বলা হয়, যাই হোক সেটা আলোচনায় উঠে আসবে। সেটা হচ্ছে যে আমি 60-70 দশকের সময়টা নিয়ে কাজ করেছি,
রেভলিউশন নকশালবাড়ি মুভমেন্ট এটা নিয়ে কাজ করেছি। সেখানে কতগুলো কথা ছিল, যেমন গ্রাম দিয়ে শহর গেল। হ্যাঁ, গ্রাম দিয়ে শহর গেল বলতে কোন গ্রাম? এই গ্রাম হচ্ছে বহিষ্কৃত ভারত। হ্যাঁ, কোন গ্রাম? গ্রামের আপার কাস্ট সাউকার মহাজনরা এসে শহর গেলে তা তো বলছে না। ফলত এবং শহরটাকে তুমি ইনভেড করো, এবং শহর যে ইনভেডেড হয়ে যাবে এটা একটা বড় ভয়। আমি তোমাদের বললাম সেই ল্যাটিন ফ্রেজ ক্যান কাম ডিসেলিউটা, হ্যাঁ, যেটা ফুকো ব্যবহার করেছেন আর তোমার বায়োপলিটিক্স নিয়ে লেকচারগুলোতে একাধিকবার। তো সেই ক্যান কাম ডিসেলিউটার ভয়। এবং কলকাতার শহরেও বিভিন্ন ন্যারেটিভ তোমরা যদি দেখো, কখনো উদ্বাস্তুরা ঢুকে পড়ছে, কখনো ভিকিরিরা ঢুকে পড়ছে, তারা ঢুকে শহর দখল করে নেবে, এরকম একটা পারপেচুয়াল ফিয়ার। বিশেষ করে যখন দেশ ভাগ হলো, যে যারা বাইরে থেকে আসছে তারা আমাদের শহরটাকে ইনভেড করে নেবে। এবং তুমি যদি ন্যারেটিভ দেখো, সেখানে স্পষ্ট করে যে সবসময় কাস্টের কথা বলা হয়েছে তা না, কিন্তু নোংরা মানুষরা ঢুকে পড়বে। হ্যাঁ, আমাদের শহরকে নোংরা করবে, তারা কুৎসিত করে দেবে। আই এম আনফর্চুনেট, আমাদেরই প্রফেশনে আছে এরকম মানুষজনকে আমি বলতে শুনেছি যে এনআরসি যদি হয় ভালোই হবে, তাহলে আমাদের রাস্তাঘাটগুলো অনেক বেশি পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, দেশটা অনেক সুন্দর হবে। আমাকে বলা হয়েছে যে তোমরা তো ইউরোপ আমেরিকায় যাও, দেখো কত সুন্দর দেশ। হ্যাঁ, আমাদের দেশগুলো থেকে আনডিজায়ারেবল লোকগুলোকে যদি তাড়িয়ে দেওয়া হয়, দেশটা অনেক পরিষ্কার হবে। কিন্তু আমি এটা বলেই শেষ করব যে তাদেরকে তাড়িয়ে দেওয়া যায় না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে তাড়িয়ে দেওয়া যায় না। এমন একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করার কথা সবসময় ভাবা হয় যাতে তাদেরকে মূল স্রোত, মানুষের মূল স্রোত ইকোনমি, তার বাইরে বরাবরের মতো রেখে দেওয়া যায়। এটা হচ্ছে একটা নতুন ধরনের, বা প্রাচীন এবং আধুনিক দুটো মিলে একটা নতুন ধরনের স্ট্রাকচার অফ অ্যাবান্ডনমেন্ট, যেখানে পিপল হু উইল বি ব্যান্ড আর প্রিডিফাইন্ড অ্যান্ড ম্যানেজড ইন দিস পার্টিকুলার ওয়ে। থ্যাংক ইউ।